মালবাজারে প্রাক্তন চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলরের ভিডিও ভাইরাল ঘিরে উত্তেজনা। ভাইরাল করার অভিযোগ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে। এআই দিয়ে ভিডিও তৈরির অভিযোগ করছেন কাউন্সিলর। মালবাজারে প্রাক্তন চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলর ভিডিও ভাইরাল ঘিরে ব্যাপক উত্তেজনা। ভাইরাল করার অভিযোগ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে, এআই দিয়ে ভিডিও তৈরির অভিযোগ কাউন্সিলরের। ঠিক কি ঘটেছে, কিসের ভিডিও ভাইরাল, কিভাবে তা তৈরি, অভিযোগ কি, জানবো। প্রতিনিধি রকি রয়েছেন সঙ্গে। দেখো রুমেলা, মালবাজারের পৌরসভা তৃণমূল কাউন্সিলর অজয় লোহারের ভাইরাল ভিডিও কাণ্ডের জেরে কিন্তু এবার অশান্তি ছড়ালো মালবাজার এলাকায়। অভিযোগ রয়েছে যে মঙ্গলবার মালবাজার আদর্শ বিদ্যা ভবনের বিপরীতে জাতীয় সড়কের পাশে স্বপন সাহা, যিনি প্রাক্তন চেয়ারম্যান এবং তার বর্তমান কয়েকজন কাউন্সিলরের সঙ্গে ছিলেন, সেই সময় অজয় লোহার এবং তার পরিবারের সদস্য এবং অনুগামীরা আসেন এবং এআই দিয়ে ভিডিও ভাইরাল করেছে কেন, এই অভিযোগ তুলে নিয়ে কিন্তু তাদের মধ্যে বচসা হয়। এরপর স্বপন সাহার উপরে চড়া হয় বলে অভিযোগ এবং গুরুতর বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু অপরদিকে অজয় লোহার অভিযোগ করেছেন যে তার পরিবারের সদস্যরা জিজ্ঞেস করতে গিয়েছিলেন স্বপন সাহার কাছে কেন তার ভিডিও ভাইরাল করা হয়েছে এআই এর মাধ্যমে। সেই সময় স্বপন সাহা এবং তার অনুগামীরা তার মা এবং স্ত্রীর উপরে হামলা চালায় এবং তার উপরেও হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাকে বলে রাখতে চাইবো যে কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তৃণমূল কাউন্সিলর অজয় লোহারের একটি ভিডিও দেখা যাচ্ছিল, যেখানে একাধিক নারী সংযোগ একটি ভিডিও ভাইরাল হয়েছিল এবং এই ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল এবং অজয় লোহার অভিযোগ করেছিল। মালবাজারের প্রাক্তন চেয়ারম্যান এবং কাউন্সিলর দুজনের বক্তব্যই শুনি। যে ভিডিও ভাইরাল হয়েছে, যে বিষয়ে আমি কিছু জানি না, এটা 23 সনের ব্যাপার। যদি আমি করা হতো, আমার যে সময় খুব দিন গেছে সে সময়ই করতাম। আমি এর মধ্যে কোনো জড়িত না, আমি কিছু জানি না। আচানকই মানে আমাকে আক্রমণ করলো, প্রাণনাশের হুমকি দিল। আমি থানায় এসেছি, তার মাকে নাকি মারা হয়েছে হাসপাতালে। খুব মিথ্যা কথা এটা। ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে। আমার সেই ভিডিও বানায় এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। হঠাৎ শুনতে পাই মা আমার বউ দুজন নাকি স্বপন সাহার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হচ্ছে। ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে, মার আগের দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁট ফেটে গেছে। এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই, আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে রক্ত হয়ে গেছে। ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ, এরা দুইজন, আর স্বপন সাহা আর তার বাপ্পা যে ড্রাইভার, তারা মিলে আমার মায়ের গায়ে আর আমার বউয়ের গায়ে হাত দেয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন? ভাইরাল করতেছে, সব দোষ কি এক্স চেয়ারম্যানের? কোনদিন হতে পারে? এটা কি অন্যায় বিচার করবেন না মালবাজার? যে আজকে এসে এখানে ধুমধাম রাস্তার উপরে এসে এটা কি মস্তানি রাত চলছে, বিভিন্ন জায়গায় ধমকাধমকি চলছে, আর কে কোথায় কি করবে তার দায়িত্ব কি মালবাজার বাসিন্দাদের নাকি? আইনগত ভাবে যদি দেখা যায়, আজকে এখনই অ্যারেস্ট করা উচিত ওদের। ভাঙড়ে আইএসএফ এর হাতে আক্রান্ত তৃণমূল। আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধনে গিয়ে উত্তেজনা। তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ, 3 তৃণমূল কর্মী জখম, দাবি শওকতের। অভিযোগ অস্বীকার নওশাদ সিদ্দিকীর। কাল এলাকায় প্রতিবাদ মিছিল তৃণমূলের। নওশাদ সিদ্দিকী এখানে একটা মিটিং ছিল, ভণ্ড। ও মিটিং করে মাঝেরাইটে মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলে গোয়ালিয়াতে একটা জায়গায় বসেছিল, হঠাৎ করে এসে তাদেরকে মারধর করে। এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ ওরা করছে। আসলে ভাঙড়ে পায়ের তলা থেকে জমি যত সরছে, এই আইএসএফ এর লোকেরা, সমাজবিরোধীরা, তারা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে। পুলিশ যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, গণতান্ত্রিক পক্ষে জবাব দেবো। আমরা সুন্দরভাবে আমাদের লোকজনকে নিয়ে আমরা এসে পৌঁছালাম এই চিকের মাথায়, তারপর এখানে আসলাম। খবর পাচ্ছি আমরা যখন ফিরে যাচ্ছিল, আমাদের বর্ষিয়ান মানুষ যথেষ্ট পরিচিত মুখ নজরুল বাবুর উপরে আক্রমণ করে। এবার এখানে মামলাটা আমরা হবে, আমরা ছেড়ে কথা বলবো না, ওরা নাটক করছে। এর জবাব যদি প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে, আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় থেকে এবার জবাব দিতে আমরা আইনের মাধ্যমে শুরু করবো। কারণ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি, তাহলে পুলিশের উপর আর ভরসা যাবো না, ডাইরেক্ট এবার কোর্টে যাবো। এবার পরে খবরের দিকে নজর রাখি। এসআইআর চর্চার মাঝেই ফের কমিশনের বৈঠক। আজ ফের দিল্লিতে কমিশনের বৈঠকে সব রাজ্যে সিইও কে তলব কমিশনের। আজকের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় কি, মৈত্রেয়ী ভট্টাচার্য জানাতে পারবেন ইন ডিটেল। মৈত্রেয়ী।
দেখো, আজকের এবং আগামীকাল এই বৈঠক হতে চলেছে দিল্লিতেই দ্বারকায় জাতীয় নির্বাচন কমিশনের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানেই এই বৈঠক হবে এবং এখানে সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজের সমস্ত সিইওদের ডেকে পাঠানো হয়েছে। সেখানেই জাতীয় নির্বাচন কমিশনাররা জানতে চাইছেন যে এসআইআর নিয়ে মূলত প্রস্তুতি কতটা অবধি হয়েছে এবং ভোটার তালিকা সংশোধনের কাজের ক্ষেত্রে আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা, বা নতুন করে কোন কোন জায়গায় আরো সহযোগিতা প্রয়োজন, এই সমস্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে আজ এবং আগামীকাল। আজ বেলা 3টে থেকে বৈঠক শুরু হওয়ার কথা এবং আগামীকালও এই বৈঠক চলবে এবং এই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে দিল্লি থেকে রওনা হয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সিইও এবং অন্যান্য সমস্ত সিইওরাই এই বৈঠকে উপস্থিত থাকবেন। ওকে, আর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ রুখতে কড়াকড়ি। মেয়াদ উত্তীর্ণ ওষুধ গুণগত মানের রিপোর্ট তলব, 7 দিনের রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। সরকারি হাসপাতাল এবং সিএমওইচদের নির্দেশ। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ। রুমেলা, গত বেশ কিছুদিন ধরে দেখা গেছিল মধ্যপ্রদেশে যে কাপ সিরাপ কাণ্ড হয় এবং আরো বেশ কিছু জায়গাতে যে বিভিন্ন সমস্যাগুলো দেখা গেছিল এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে, অর্থাৎ এক্সপায়ারি ডেট চলে যাওয়া ওষুধ নিয়ে, তাই নিয়ে সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং যে জেলার সিএমওইচদেরকে নির্দেশ দিয়েছে যে অবিলম্বে যেন রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে যে ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধের এক্সপায়ারি ডেট পরীক্ষা করা এবং বিভিন্ন যে ওষুধগুলো, যে সমস্ত ওষুধ নির্মাতাদের থেকে ওষুধ কেনা হচ্ছে তাদের যে গুণগত পরীক্ষার মানের যে রিপোর্ট, সেই রিপোর্ট যাচাই করতে হবে যে সেখানে কোনো নকল করা হচ্ছে কিনা, সেখানে কোনো কম দুর্নীতি করা হচ্ছে কিনা, সমস্তটাই তারা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হচ্ছে এবং আগামী 7 দিনের মধ্যে এই যে খতিয়ে দেখার যে রিপোর্টটা সেটাও পাঠাতে বলেছে, যাতে কোনো রকম গাফিলতি না হয় সেটা দেখার। অর্থাৎ সাধারণ মানুষ যারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, সরকারি মেডিকেল কলেজের উপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে যেন ওষুধের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি নজর না আসে। রুমেলা, ধানের জমিতে পোকার হানা, কালনার ছবি দেখাবো। ধান চাষে ব্যাপক ক্ষতি, ধুলোর মতো গুড়িয়ে যাচ্ছে ধান, ওষুধ দিয়েও আটকানো যাচ্ছে না। দুশ্চিন্তায় কালনা 2 নম্বর ব্লকের ধান চাষিরা। নবকুমার জানাতে পারবেন পরিস্থিতি আরো বিস্তারিত। নবকুমার। দেখো, বিষয়টা হচ্ছে যে কালনার যে 2 নম্বর ব্লক, সেখানে বেশ কিছু ধানের জমিতে যে শোষক পোকা, বাদামি শোষক পোকা দেখা দিয়েছে। সেখানে চাষিরা এতটাই চিন্তিত, কোনো রকম ওষুধ স্প্রে করে কোনো রকমভাবে কিছুতেই সেখান থেকে নিষ্কৃতি পাওয়া যাচ্ছে না। বিষয়টার মধ্যে দিয়ে তারা বলতে চাইছে যে এই যে বিষয়টা আছে তাদের যে ধান এত পরিমাণে ক্ষতি হচ্ছে এবং তাতে এবার। হ্যাঁ নবকুমার। কিন্তু যেটা জানা যাচ্ছে যে আধিকারিকরা জানাচ্ছে সেখানে তারা বলছে যে নিয়মিত ভাবে এই বিষয়ে সরকারি প্রচার চলছে এবং সেইখান থেকে তারা রীতিমতো ভাবে তাদের কনসাল্ট করা হচ্ছে কিভাবে এই চাষ করা যেতে পারে এবং সেখানে কিভাবে নিষ্কৃতি পাওয়া যেতে পারে এই বাদামি শোষক পোকা থেকে। রুমেলা। ওকে। শোষক পোকা এবছর ব্যাপক হারে, আমরা একবার করে ওষুধ দিয়েছি, তাতেও মানিনি। দ্বিতীয়বার দিয়েছি, এখন থেমে আছে। তারপরে ধান যদি যখন পাকবে তখন আবার কি হবে জানি না, লাগবে কি লাগবে না, কিন্তু মাঠে শোষকের হার ব্যাপক। মানে একদম পুরো ধান কি খেয়ে নিচ্ছে? হ্যাঁ, ফুলবার আগেই বহু জমির ধান খানিকটা করে নিয়ে একদম খড় করে দিয়েছে। এই যে কন্ডিশনটা চলছে, বাদামি শোষক পোকা সাধারণভাবে হয় কি, বেশি ঘন করে গাছ মুড়লে, গাছে বেশি সার দিলে, আর মেন যেটা হয় মাজরা পোকার জন্য বেশি ওষুধ দেওয়ার ফলে কি হচ্ছে না, আমার আজকে জমি যে বন্ধু পোকা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যে চাষি মাজরার জন্য যত বেশি ওষুধ দেবে তার জমিতে তত বাদামি শোষক পোকার একটা প্রকোপ দেখা যাবে। বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় আছে সেখানে আমরা জানাচ্ছি, এদের আমরা সচেতন করছি যাতে ডিলারদের কাছে আসলে ডিলারের সঠিক ওষুধ দেয়। উত্তরবঙ্গে দুর্যোগ আর প্লাবনের জের, আলিপুরদুয়ারে সবজির দাম আকাশ ছোঁয়া। দুর্যোগ প্লাবনে ব্যাপক ক্ষতি, প্লাবন বিধ্বস্ত এলাকায় সবজির
দাম বেশি, বেগুন, ফুলকপি, লঙ্কার দাম আকাশ ছোঁয়া। চাষের ক্ষতিতেই এই দাম বৃদ্ধি বলছেন বিক্রেতারা। কথা বলবো, রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, আজ প্রতিপদে অনেকের বাড়িতে ফোটার চল আছে, আবার আগামীকাল ভাতৃদ্বিতীয়া, সুতরাং খাওয়া দাওয়ার একটা বিষয় থাকছে, কিন্তু বাজারে গেলেই তো হাতে ছাকা লাগবে, যা অবস্থা আলিপুরদুয়ারে। একদমই রুমেলা, একেবারে তুমি যেটা বললে যে হাতে ছ্যাঁকা লাগা বলতে যা বোঝায়, ঠিক বাজারের সবজির যে দাম, সেই দাম কিন্তু একেবারে তাই। তার কারণ হচ্ছে, দেখো, সবচেয়ে দাম বেশি হচ্ছে বেগুনের। 120 টাকার নিচে বেগুন পাওয়া যাচ্ছে না। এবং শুধু তাই নয়, কিছুক্ষণ পর বাজার শুরুর কিছুক্ষণ পরে বেগুন উধাও হয়ে যাচ্ছে। যে সবজির বিক্রেতারা আছে তারা জানাচ্ছেন যে এই যে বন্যায় প্রবল যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে তোরসা নদীর চর সহ বিভিন্ন নদীর চরে যে বেগুন চাষ হতো, সেই বেগুন চাষে প্রবল ক্ষতি হয়েছে। ফলন্ত বেগুন গাছ নষ্ট হয়ে গেছে, ফলে বাজারে কার্যত কিন্তু বেগুন অমিল, মানে বেগুন পাওয়াই যাচ্ছে না। শুধু তাই নয়, ফুলকপি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং যে বাঁধাকপি কিছুদিন আগেও, বন্যার আগেও কিন্তু 30 টাকা 40 টাকা কেজি ছিল, সেটাও এখন 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং লঙ্কা 100 টাকা 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই যে ভাইফোঁটা এবং উৎসবের মরশুম এখন চলছে, আজকেও প্রতিপদ অনেকের ভাইফোঁটা আছে, খাওয়া দাওয়া করতে কিন্তু মানুষজন সমস্যায় পড়ছে। কারণ হচ্ছে বাজারে সবজির দাম বেশি, কিন্তু কিছু করারও নেই। এই অবস্থা এখন কতদিন থাকে সেটাই এখন দেখার। রুমেলা, বেশ। বন্যাতে যে সবজির দাম বাড়তে, গৃহস্থ মাল, অনেক মাল নষ্ট হয়েছে, অনেক সবজি। আমরা যেখানে আগে 10 কিলো বেগুন আনতাম, সেখানে এখানে 2 কিলো বেগুন এনে বিক্রি করতে লাগতেছে। কারণ আমাদের কেনাই পড়তেছে 80 টাকা 90 টাকা। তো আমরা বেচবো কি, খাবো কি? সাধারণ লোক যেখানে আধা কিলো 1 কিলো বেগুন নিত, এখন সেখানে এসে 250 গ্রাম বেগুন নেয়, 100 গ্রাম বেগুন নেয়। সবজির দাম এত হটগুট করে বাইরে গেছে, আমাদের দোকানদারি করার সমস্যা হয়ে গেছে। কাস্টমার জিনিস নিচ্ছে না ঠিক মতন, নষ্ট হচ্ছে ফসল, জিনিসের দামও বাড়তেছে। খাবে কি লোক, কি খাবে, আমরা কি খাবো? বন্যা হওয়ার পরে তো সবজির দাম তো অনেকটাই হাই। আজকে বাজারে 120 টাকা করে কিলো বেগুন যাচ্ছে, এবং ফুলকপি প্রায় 100 টাকা 80 টাকা করে যাচ্ছে। সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই বন্যাতে অনেকেরই ফসল নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন সবজির দাম বেশি হওয়াতে আমাদেরই কিনতে হিমশিম হচ্ছে। তো সাধারণ মানুষের আরও কষ্ট হবে এই বন্যার কারণে। বাঁকুড়ায় জীবন্ত কালী, বাড়ির বড় বউকে মা কালী রূপে পুজো। ইন্দাসের সাঁতরা পরিবারের বিশেষ কালী পুজো। গলায় মালা, কপালে চন্দনের খোঁটা, ঠাকুর দালানের বেদিতে দাঁড়িয়ে জীবন্ত কালী। ইন্দাসের মির্জাপুরের সাঁতরা পরিবার, এই পরিবারে প্রায় 100 বছরের কালী পুজো, কিন্তু কোনো প্রতিমা নেই। মা কালী রূপে পুজো করা হয় বাড়ির বড় বউকে। 39-40 বছর ধরে দেখে আসছি, মানে আমার বাবাই হচ্ছে মেন, মানে বাবাই পূজা করে। হীরাবালা সাঁতরা, ইনি এখন সাঁতরা পরিবারের বড় বউ। 40 বছর ধরে তাকেই মা কালী রূপে পুজো করা হচ্ছে। দেবীর স্বপ্নাদেশ নিয়েই এই পূজা কিন্তু শুরু হয়। প্রতিদিনই কিন্তু এখানে নিত্য পূজা হয়ে থাকে। যখন ওই পুকুর থেকে ঘট নিয়ে আসা হয়, ঘট নিয়ে আসার জন্য বিভিন্ন পাড়ার মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ বা দূর দূরান্ত থেকেও মানুষ আসেন, যারা এখানে মানত করে গেছেন, তারাও কিন্তু আজকের দিনে আসেন। বাড়ির বড় বউকে জীবন্ত কালী রূপে পুজো, ভোগ নিবেদন যজ্ঞ। পুজোর পরের দিন ঘট বিসর্জন করা হয়। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।